রাতের অন্ধকারে চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ। পশ্চিমবঙ্গের চাঁপাইনবাগ সীমান্তের ওপারে কুয়াশার চাদর ফুঁড়ে ভেসে উঠল কয়েকটা টর্চ লাইটের আলো। শব্দ নেই, শুধু কুয়াশা ভেজা ঘাসের ওপর বুটের চাপা মারানোর আওয়াজ। সীমান্তের ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা এক বিএসএফ জওয়ানের কানে ভেসে এলো একরাশ অস্পষ্ট ফিসফাস। তিনি চমকে উঠলেন। রাতের নিস্তব্ধতা ভেঙে যেন কেউ বলল, আর দেরি নয়, কাল থেকে শুরু। পরদিন সকালে ঘোষণাটা এলো বিজলির মতো। পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়ে ক্ষমতায় আসার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় জানিয়ে দিলেন, বাংলাদেশ সীমান্তের বাকি ৫৬৯ কিলোমিটার জুড়ে একতরফাভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। সীমান্তের দুই পাড়েই যেন ঝড় বয়ে গেল। একজন বললেন, এটা তো দেওয়াল, আরেকজন বললেন, এই তো বিভাজনের রাজনীতি। কিন্তু সত্যি বলতে, এই ঘোষণা কি শুধু নিরাপত্তার প্রশ্ন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক দানব? ঘটনাটা ঘটেছে বিদ্যুৎ গতিতে। ২০২৫ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে বিজেপি। প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতার মসনদে মুখ্যমন্ত্রী হলেন মমতার চিরপ্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার তৃতীয় দিনেই নবান্নে ডাকা হলো প্রথম মন্ত্রিসভা। এখনও চেয়ারের গরমটুকু পুরোপুরি অনুভব করেননি নতুন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন, বাজেট, কর্মসংস্থান বা স্বাস্থ্য খাতের কোনো বড় ঘোষণা এলো না। বরং প্রথম বৈঠকের আলোচ্য সূচির শীর্ষে ছিল বাংলাদেশ সীমান্ত। বৈঠকে সিদ্ধান্ত হলো ২,২১৬ কিলোমিটারের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের যে ৫৬৯ কিলোমিটারে এখনও কাঁটাতারের বেড়া নেই, সেসব জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী বললেন, পশ্চিমবঙ্গের সুরক্ষা অগ্রাধিকার। জনবিন্যাসের যে পরিবর্তন ঘটছে তার মোকাবেলায় প্রথম দিনেই আমরা সীমান্ত সুরক্ষায় জমি ট্রান্সফারের অনুমতি দিলাম। কিন্তু প্রশ্ন উঠলই, জনবিন্যাস আসলে কিসের সংকেত, আর কেনই বা এত তড়িঘড়ি? পশ্চিমবঙ্গের অর্থনীতি, বন্যা, স্বাস্থ্য, এসব ইস্যু তো পাহাড় সম, অথচ তার কোনোটাই প্রথম সভায় ঠাঁই পেল না। ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০০০ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশ ২,২১৬ কিলোমিটার, পুরো সীমান্তের অর্ধেকেরও বেশি। ইতিমধ্যে এই অংশের ১৬৪৮ কিলোমিটার এলাকা কাঁটাতারে মোড়া, কিন্তু বাকি ৫৬৯ কিলোমিটার রয়ে গেছে খোলা। কেন? জলপাইগুড়ি, মালদহ, নদিয়ার মতো জায়গাগুলোতে জমি জটিলতা, নদীর গতিপথ বদল, পাহাড়ি ভূখণ্ড, এসব কারণেই কাজ আটকে ছিল। পূর্ববর্তী তৃণমূল সরকারের দাবি ছিল তারা জমি দিয়েছে, কিন্তু বিএসএফ কাজ শেষ করেনি। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, রাজ্যই প্রয়োজনীয় জমি দেয়নি। এই অসম্পূর্ণ অংশই এখন হয়ে উঠেছে রাজনীতির তাস। প্রশ্নটা থেকেই যায়, এতদিন এই বেড়া হয়নি কেন, আর হঠাৎ করেই বা ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের এই তাড়া কেন? সেই প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশায় মোড়া। ঘোষণার প্রতিক্রিয়ায় ঢাকার সুর ছিল চাপা কিন্তু দৃঢ়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের মুখ থেকে বেরিয়ে এলো একটি ঐতিহাসিক সত্য। কাঁটাতার দিয়ে বাংলাদেশকে আর ভয় দেখানোর কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, তবে এই পথ ঠিক নয়। এই বক্তব্যের ভেতর লুকিয়ে আছে বছরের পর বছর ধরে সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর রক্তাক্ত ইতিহাস। যারা পেটের দায়ে সীমান্ত পার হয়েছিল, যারা গরু বেচতে এসেছিলেন, যারা খেতে ফসল ফলাতে গিয়েছিলেন, তাদের কারোরই কোনো অস্ত্র ছিল না, অথচ বিএসএফের ট্রিগারে প্রাণ গেছে তাদের। নতুন বাংলাদেশের বার্তা পরিষ্কার, এখন আর কেউ মাথা নত করে প্রতিবেশীর চাপ মেনে নেবে না। বিষয়টি দিল্লির সঙ্গে সরাসরি কথা বলে সমাধানের কথাও জানানো হয়। ঢাকা এটাও মনে করিয়ে দিয়েছে, সীমান্ত নীতি রাজ্যের একার বিষয় নয়, এটা কেন্দ্রীয় ও দ্বিপাক্ষিক ইস্যু। এখন আসি আন্তর্জাতিক নিয়মের প্রশ্নে। সীমান্ত নিয়ে যে কোনো সিদ্ধান্তের মূলে আছে এক গুরুত্বপূর্ণ বিধান। আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো দেশই শূন্যরেখা বা জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ করতে পারে না। যদি কোনো দেশ এই সীমার মধ্যে বেড়া দিতে চায়, তবে তাকে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে লিখিত অনুমতি নিতে হবে। এখন প্রশ্নটা এখানেই, পশ্চিমবঙ্গ সরকার যদি বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে বেড়া দেওয়ার পদক্ষেপ নেয়, তবে কি আন্তর্জাতিক নিয়ম ভাঙা হবে? বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আসলে রাজ্যের নয়, কেন্দ্রীয় সরকারের। কারণ বৈদেশিক সম্পর্ক ও সীমান্ত ব্যবস্থাপনা রাজ্যের এখতিয়ারভুক্ত নয়। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছে করেই উত্তাপ ছড়াচ্ছে, নাকি কেন্দ্রেরই কোনো বড় ছকের অংশ এই নাটক? পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির সবচেয়ে ধারালো হাতিয়ার ছিল অনুপ্রবেশ। নির্বাচনী প্রচারে বারবার তোলা হয়েছিল জনবিন্যাস বদলের ভয়। বিশেষ তদন্তের মাধ্যমে ভোটার তালিকা থেকে ৯১ লাখ নাম বাদ দেওয়া হয়।
কিন্তু সেই তদন্তে কতজন প্রকৃতপক্ষে বাংলাদেশি বা রোহিঙ্গা শনাক্ত হলেন সেই তথ্য আজও অন্ধকারে। নির্বাচনে জেতার পরও যখন উন্নয়নের রূপরেখা নয় বরং সীমান্ত ইস্যুই সামনে, তখন রাজনৈতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে। কেউ কেউ বলছেন এটা পরিচিত এক কৌশল, শত্রু দেখাও, মানুষকে একত্রিত করো, আর সেই শত্রু হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে। দলের অভ্যন্তরীণ কোন্দল, উন্নয়নের চাপ, প্রতিশ্রুতি পূরণের অক্ষমতা, সবকিছুর উপর থেকে মনোযোগ সরাতে এই কৌশলের জুড়ি নেই। কিন্তু সমস্যা হলো, এই রাজনীতির বলি হয় দুই দেশের সম্পর্ক। যখন প্রতিবেশী রাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার হিসেবে বারবার বাংলাদেশকে ব্যবহার করা হয়, তখন তার ক্ষত শুধু কূটনীতিতে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে দুই পারের সাধারণ মানুষের জীবনে। একটি অস্বস্তিকর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি সীমান্ত এতটাই অরক্ষিত হয়, তাহলে ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের অভিজাত এলাকায় বাংলাদেশি পলাতক নেতারা আশ্রয় পান? এই প্রশ্নের জবাব কেউ দেয়নি। সীমান্ত পাহারার মূল দায়িত্ব বিএসএফের, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। বিগত বছরগুলোতে বিএসএফ বারবার অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না বলেই বেড়ার কাজ শেষ করা যাচ্ছে না। অথচ মমতা সরকারের দাবি ছিল তারা জমি দিয়েছে। তাহলে সত্যটা কি? জমি দেওয়া হয়েছিল কি না? যদি দেওয়া হয়েই থাকে তাহলে এতদিন তা বাস্তবায়িত হয়নি কেন? নতুন সরকার এসেই এক নিঃশ্বাসে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিল, কিন্তু সীমান্তের বাস্তবতা কি এতই সরল, নাকি এটি কেবলই একটি প্রতীকী পদক্ষেপ যার পেছনে আছে ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক চাল? প্রশ্নগুলো দানা বাঁধছে বাতাসে। রাত আরও গাঢ় হলো। সীমান্তের ওপারে কুয়াশা যেন ক্রমশ ভারী হয়ে আসছে। কিন্তু এবার সেই কুয়াশা ভেদ করে ভেসে এলো ভিন্ন এক শব্দ। না কোনো ট্রাকের ইঞ্জিন নয়, এই শব্দ দৃপ্ত পদক্ষেপের। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল এগিয়ে এলো নিঃশব্দে। তাদের চোখে রাতের অন্ধকার ভেদ করার প্রশিক্ষণ, বুকে দেশপ্রেমের আগুন। তারা শুধু সীমান্ত পাহারা দিচ্ছে না, তারা পাহারা দিচ্ছে একটি জাতির আত্মসম্মান। দলনেতা এক তরুণ ক্যাপ্টেন কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তার চোখের ওপারের কাঁটাতারের খুঁটি ফেলার চিহ্নিত জায়গাটির ওপর স্থির। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালেন আকাশের দিকে। চাঁদ তখনও ডুবে আছে, কিন্তু তার চোখে জ্বলছে অন্য এক আলো, অদম্য আত্মবিশ্বাসের আলো। স্যার, ওরা নাকি কাল থেকেই শুরু করবে। পেছন থেকে এক সিপাহী ফিসফিস করে বলেন। ক্যাপ্টেন একটু হাসলেন। সে হাসি ব্যঙ্গের নয়, আত্মবিশ্বাসের। করুক, আমরা প্রস্তুত। এই ছোট্ট বাক্যটির ভেতর লুকিয়েছিল এক মহাকাব্য। যে বাংলাদেশ একসময় মাথা নত করত, যে বাংলাদেশ একসময় প্রতিবেশীর প্রতিটি সিদ্ধান্ত নীরবে মেনে নিত, সেই বাংলাদেশ আজ সম্পূর্ণ বদলে গেছে। এখন আর কেউ চোখ রাঙালেই পিছু হটার দিন নেই। এখন আর কেউ একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিলে চুপ করে থাকার বিলাসিতা নেই। সেই ক্যাপ্টেন জানেন, সীমান্তের এই 569 কিলোমিটার শুধু জমি নয়, এটা ইতিহাসের এক নতুন অধ্যায়। এই অধ্যায়ে বাংলাদেশ শুধু প্রতিবাদ করে না, প্রতিরোধ করে। এই অধ্যায়ে বাংলাদেশ শুধু অনুরোধ জানায় না, অধিকার আদায় করে। রাতের আকাশে তখন ভোরের প্রথম আলো ফোটার সময় এসেছে। কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে, আর সেই আলোয় স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের পতাকা, সবুজ লালের সেই মখমলি কাপড়, যার প্রতিটি সুতোয় জড়িয়ে আছে বীরত্বের গল্প, আত্মত্যাগের ইতিহাস, আরেক অনির্বাণ দেশপ্রেমের আগুন। সেই পতাকা উঠছিল সীমান্তের ঠিক এই পাশে, আর তার নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে একটাই কথা, আমরা প্রস্তুত, আমরা আছি, আমরা জেগে আছি।